মা, আমি এখন বিয়ে করতে চাই না, কমপক্ষে এইচএসসি পরীক্ষা দিয়ে বিয়ে করি মা। আমি জানি তুই আরো পড়তে চাস, কিন্তু মা, তোর বাবার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজ আছে তো কাল নেই, আর তেমন ভালো কোনো সম্বন্ধ আসছে না, তাই আর না করিস না মা। ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু মা, আমার আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে ছিল। একটা আলেম ছেলের সাথে বিয়ে দিলে হয় না? খোঁজ তো আর কম করা হলো না। যেই শোনে তুই কালো, সে বিয়েতে না করে দেয়। বল তিশা, আমি কি করব? তুই না করিস না এই বিয়েতে। কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে মা, কিন্তু এই ছেলে এত বড় লোক, সে কি আমার মতো কালো মেয়েকে বিয়ে করবে? ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে, আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে। মা, আর একবার একটু চেষ্টা করা যাবে না? মা, আমার খুব ইচ্ছে ছিল একজন আলেমকে বিয়ে করার। তোর বাবা আর কোনো ছেলে দেখতে চাইছে না, এই ছেলেকেই পছন্দ করেছে। আচ্ছা, তুই একটু সময় নিয়ে ভেবে দেখ, জোর করে চাপিয়ে দেব না। এত সময় যে মেয়ের বিয়ের কথা চলতেছিল তার নাম তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। কলেজে পড়লেও দিনদার মেয়ে, কলেজে কখনো বেপর্দা হয়ে যায়নি, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাবা হার্টের রোগী, এর আগে একবার ব্রেন স্ট্রোক করেছিল। তিশার বড় 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তিশার অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসে, কিন্তু ও কালো, এজন্য কেউ বিয়ে করতে চায় না। কালো হলেও তিশার চেহারা অনেক মায়াবী, বড় পাপড়ি বিশিষ্ট টানা টানা চোখ, ঘন কালো লম্বা চুল তার চেহারাকে আরো আকর্ষণীয় করেছে। কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়েদের প্রতি, তাই তিশাকে প্রথম দেখা থেকে পছন্দ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। এজন্য তিশা একজন দিনদার আলেমের জীবনসঙ্গী হতে চায়। মুরাদ, জি আব্বু, তোমার আর তিশার বিয়ের কথা চলছে, এটা কি জানো? আব্বু, জানি, কিন্তু আমার ইচ্ছে কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণ হলেই হবে। কিন্তু তিশা কলেজে পড়ে, আর তোমরাই বললে যে তিশা দেখতে কালো। আমার এই বিয়েতে মত নেই। তিশা কলেজে পড়লেও অনেক দিনদার পরহেজগার মেয়ে, আর কালো হওয়া তো কোনো দোষের নয়। তাও আব্বু, আমার তো কোনো কিছুর অভাব নেই, আমি একটা নেককার পরহেজগার মেয়ে চাই, কিন্তু তিশা তো কালো, এইটা আমি মেনে নিতে পারছি না। মুরাদ, তুমি কোরআন হাদিস পড়ো, কিন্তু এই বিষয়ে এমন করছো কেন? তুমি জানো না হাদিসে বিয়ের জন্য মেয়ে নির্বাচনের জন্য দিনদারিতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর রূপ ক্ষণস্থায়ী, তাই এটাকে প্রাধান্য দেওয়া হয়নি। আমি চাই তুমি এই মেয়েকে বিয়ে করো। ঠিক আছে, তোমাদের কথাই মেনে নিলাম, একটু কালো হলে সমস্যা নেই। এত সময় মুরাদ আর ওর আব্বু কথা বলছিল। মুরাদের বাবার বিরাট বড় বিজনেস, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কোনো কিছুর অভাব নেই মুরাদের। বিরাট বড় আলিশান বাড়ি, আর মুরাদের চেহারা দেখলে যে কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এতদিন বিজনেসের ওপর পড়াশোনা করছিল, কিছুদিন আগে শেষ হয়েছে। মুরাদ কলেজে পড়াশোনা করলেও নামাজ রোজা আলেমদের সাথে উঠা বসা করে, তাই হয়তো ওর কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল। আর মুরাদ দেখতেও সুদর্শন পুরুষ, এজন্য একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চেয়েছে। কিন্তু বাবা মায়ের পছন্দে বিয়ে করার ইচ্ছে থাকায় তিশার সাথে বিয়ের মত দিল। ফজরের আজান হচ্ছে, সাইমা ঘুম থেকে উঠে পড়ল, অজু করে সালাত আদায় করলো, তারপর কোরআন তেলাওয়াত করতে বসলো। পড়তে শুরু করলো সূরা নিসা। প্রথম আয়াতে পড়ল, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সাইমা রাফির সাথে বিয়েতে সম্মতি দিয়েছে। 2 দিন পরে ইসলামিক আইন অনুযায়ী ঘরোয়াভাবে বিয়ে হবে। ওর 2টা বোন চলে এসেছে। সাইমা শুধু ওর বেস্ট ফ্রেন্ড রাইসাকে বিয়ে করার কথা জানিয়েছে। হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ায় কাউকে জানাতে পারেনি। আজকে বিয়ের দিন, সকাল থেকে বাড়িতে দাওয়াত করা মেহমান আসতে শুরু করেছে। মধ্যবিত্ত পরিবার হয় খুব বেশি আয়োজন করতে পারেনি। রাফিদের বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছে, তবে সেতে এসব অনুষ্ঠান করা হয়। আর আপনারা তো আরো অন্য কিছু করতে দিলেন না। কি কি করতে চাও তোমরা? এই যে গায়ে হলুদের অনুষ্ঠান, সারা বাড়ি লাইটিং, মিউজিক, জামাই যখন আসবে তখন গেটে টাকা ধরবো, তার হাত ধুয়ে দিব, আরো কত কিছু করা যায়, কিন্তু আপনারা এইগুলো করতে আগেই নিষেধ করে দিলেন। শোনো মারুফা, ইসলামে এগুলো করার কথা বলা হয়নি, এগুলো বিয়ের জন্য বিদআত, আর এসব খরচ করে কোনো লাভ নেই। বিয়ে স্বল্প খরচে করার কথা এসেছে, আর এই কাজগুলোতে গুনাহ ছাড়া কোনো সওয়াব হবে না। আপনাদের সাথে কথা বলতে পারবো না, যা ভালো হয় করেন। সাইমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তিশার বোন। এর মধ্যেই সাইমার বেস্ট ফ্রেন্ড রাইসা চলে এসেছে, হাতে অনেকগুলো বই আর একটা নীল ডায়েরি। সাইমা বলল, কিরে এত দেরি করলি কেন? রাইসা বলল, ইস, একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করিস না। সাইমা বলল, এতগুলো বই? তোর জন্য নিয়ে আসলাম। এই বইগুলো অনেক ভালো, দাম্পত্য জীবন সুখী করার জন্য ইসলামিকভাবে অনেক সুন্দর সুন্দর টিপস দেওয়া আছে। বাহ, খুব খুশি হলাম রাইসা। আমি তো জানি আমার ফ্রেন্ড বই পড়তে খুব ভালোবাসে। আর শোন, এই যে এই নীল ডায়েরি শুধু তোর জন্য।
ডায়েরি লিখতে ভালোবাসিস তাই অনেক খুঁজে কিনলাম। সাইমা বলল, মাশাআল্লাহ, এর আগের গোলাপি ডায়েরির থেকেও এটা বেশি সুন্দর। এই ডায়েরিতে আজ থেকে লেখা শুরু করবি। বিয়ের পর লেখার জন্য এটা দিলাম। অন্যগুলোতে লিখলেও এই ডায়েরিতে শুধু বিয়ের পরের দাম্পত্য জীবনের কথাগুলো লিখবি। এটা আমার আবদার। ঠিক আছে। কিছু সময় পরেই বরযাত্রী চলে আসলো। স্বল্প সময়ের মধ্যে বিয়ের কাজ শেষ হয়েছে। এবার পিতার বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। সাইমাকে কালো বোরকা আর হিজাব পরিয়ে দেওয়া হয়েছে। রাইসা ওর হাত ধরে রুম থেকে বের করে নিয়ে গেল। বাইরে যেয়ে সাইমা রাফিকে চিনতে পারেনি। এর আগে রাফিকে কোনো দিন দেখেনি। সাইমা রাফিকে চিনিয়ে দিল। তিশা তো মুরাদকে দেখে আকাশ থেকে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর ছেলে, তাও আবার জুব্বা পরেছে, সাথে পাগড়িও আছে। আলহামদুলিল্লাহ, আমি তো এমনই একজন চেয়েছিলাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কলেজে পড়া ছেলে হলেও সুন্নতি রেবাস। রাফিকে প্রথম দেখেই সাইমা ভালো লেগে গিয়েছে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন। রাফি কি তার মতো কালো মেয়েকে মেনে নেবে? বিদায়ের পর্ব শেষে সাইমাকে নিয়ে চলে আসা হলো। রাফিদের নিজেদের একটা প্রাইভেট কার আছে, সেই কারেই বিয়ে হলো। অনেক সুন্দর করে সাজানো ছিল, যেমনটা সাইমা চাইতো। গোলাপ আর গাঁদা ফুল দিয়ে কার সাজানো। না চাইতে এত কিছু পেয়ে সাইমা আল্লাহর কাছে বারবার শুকরিয়া জ্ঞাপন করছে। কিন্তু রাফির হয়তো সাইমার প্রতি কোনো আগ্রহ নেই। এই পর্যন্ত একটা বারও সাইমার দিকে তাকিয়েও দেখেনি। এসব ভাবতে ভাবতে সাইমা একসময় বিরাট একটা বাড়ির সামনে চলে আসলো। দেখতে যেন রাজপ্রাসাদ। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় বাড়িতে তার বিয়ে হয়েছে, সে ভাবতেও পারছে না। তিশার নাম অধরা রাখা হয়েছে। মাগরিবের নামাজের পর বাসর ঘরে অধরাকে নিয়ে মুরাদের চাচাতো বোনরা আর ভাবিরা বসে আছে। অনেক সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। গোলাপ আর গাঁদা ফুল সবকিছু ঢেকে গেছে। এমনিতেও মুরাদের রুম বিলাসবহুল। বিছানার পাশে একটা টেবিলে রাখা আছে, সেখানেও ফুলের তোড়া রাখা। রুমের একটা দেওয়ালে অনেক সুন্দর বইয়ের তাক আছে। ইসলামিক বই, গল্পের বই, উপন্যাস আরো হরেক রকমের বইয়ের সমাহার সেখানে। দেখতে বেশ ভালোই লাগছে। দীর্ঘ সময় ধরে অধরা এসব দেখতেছিল। বিকাল থেকে অনেক প্রতিবেশী এসেছিল নতুন বউ দেখতে। কেউই অধরাকে পছন্দ করেনি, কারণ তার গায়ের রং। অনেকেই মুরাদকে বলেছে, তোমার মতো সুন্দর ছেলের সাথে এমন মেয়ে মানায় না। এসব শুনে মুরাদের অনেক খারাপ লেগেছে। কাউকে কিছু বলেনি। এশার নামাজের পর অধরাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুরাদের ভাবিরা। মুরাদের ভাবিদের প্রথমে অধরাকে পছন্দ না হলেও অধরার কথাবার্তা, আচার আচরণে ভালো লেগে গেছে। রাত 10টা বেজে গেছে, এখনো মুরাদ আসছে না কেন? কি হলো কি জানি, একা একা এভাবে ভাবতে থাকে আর ভালো লাগছে না। বিছানায় বসে এসব ভাবছি আর হঠাৎ দরজায় টোকা লাগার শব্দ। মুরাদ বলল, আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি অবশ্যই, ভিতরে আসেন। মনের সব সংকোচ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। অধরা বিছানায় বসে আছে। চারিদিকে ফুল, তার মাঝে লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। এতদিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আজ সেই দিন চলে আসলো, কিন্তু আগের মতো সেই ফিলিংস কাজ করছে না। রুমের মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম। এর আগে কোনো মেয়ের কাছে যাইনি, আজকে যাব, তাও আবার মনের বিরুদ্ধে যেয়ে। সবাই যেভাবে অধরার চেহারার দুর্নাম করলো, না জানি ও দেখতে কেমন। এইভাবে বিছানায় বসে পড়লাম। দুইজন অনেক সময় চুপচাপ বসে আছে। অনেক সংকোচ কাটিয়ে ওর সাথে কথা বলা শুরু করলাম। রাতে খেতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। বাবা মায়ের সাথে কথা বলেছো এখানে এসে? জি বলেছি। আম্মুর মোবাইল থেকে কথা হয়েছে। আমি কি তোমার মুখ দেখতে পারি? এখন থেকে আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, আপনি অবশ্যই দেখতে পারেন। মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। অধরা খুব লজ্জা পেয়েছে। ও দেখতে সত্যি অনেক কালো। এত কালো মেয়ে আমি বিয়ে করলাম, এসব ভেবে মন খারাপ হয়ে গেল। কিন্তু ওর চেহারায় একটা মায়া আছে। আচ্ছা চলো আমরা 2 রাকাত নামাজ পড়ি, আমার ওযু আছে। আচ্ছা তাহলে আসো। নামাজ শেষ করে অধরাকে রুমে থাকতে বলে বাইরে চলে আসলাম। অজানা এক অবহেলা কাজ করছে মনে। তারপরেও অধরাকে আজ রাতে কোনো কিছু বলতে দিতে চাইনি। আবার রুমে গেলাম। আলমারিটা খুলে অধরাকে আসতে বললাম। অধরা এদিকে আসো। জি। এই নাও, এটা তোমার। এটা কি? খুলে দেখো। অধরার হাত থেকে প্যাকেট নিয়ে খুলে দেখে অনেকগুলো চুড়ি, কানের দুল আর পায়ের তোড়া। এত কিছু আমার জন্য? অনেক সুন্দর লাগছে এগুলো, আমার অনেক পছন্দ হয়েছে। আমি এইগুলো 1 বছর আগে কিনেছিলাম, ভেবেছিলাম যাকে বিয়ে করবো তাকে দিব, তাই তোমাকে দিলাম। আমার অনেক পছন্দ হয়েছে এগুলো। অনেক রাত হয়েছে আর আমি অনেক ক্লান্ত, এখন ঘুমিয়ে যাব। তুমিও ঘুমিয়ে যাও, আপনি যা বলবেন তাই হবে। মনে অনেক অবহেলা কাজ করছিল, তাই অধরার সাথে ভালো করে কথা না বলেই ক্লান্ত হওয়ার অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেলাম। বিয়ের 7 দিন হয়ে গেছে। এই কয়দিনে মুরাদ অধরার সাথে খুব একটা ভালো করে কথা বলে না। কোনো কিছু জিজ্ঞাসা করলে